সামনে পুলিশের সাথে আমাকে শোয়ায় না, সে বাবা বলতেছে যে তোকে আমি বিক্রি পর্যন্ত করব, আমার টাকার দরকার, আমার তোকে কোনো প্রয়োজন নাই। আমরা ছোটবেলা থেকে আমার বাবা ফ্যামিলি এবং তার বাবার ফ্যামিলি আমরা একসাথেই ঢাকাতে থাকতাম। মানে আমার বাবা এবং ওর বাবা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। আমার বাবার হচ্ছে 3 মেয়ে, তো আমার বাবার বন্ধু হলো 3 ছেলে। তো ওনারা হলো বন্ধু বন্ধু কথা দিয়ে রাখছিল যে আমার বাবার 3 মেয়ে হলো আমার বাবার বন্ধুর 3 ছেলেকে দিয়ে বিয়ে করায় নিবে। তো মাঝখানে আমরা হলো টোটালি আমাদের সব পরিবার আমরা গ্রামে চলে যাই, ওদের সাথে লং টাইম আমাদের ডিস্টেন্স, কোনো যোগাযোগ না। তো 2006-এ আমার বাবা আমাকে আবার ঢাকায় বেড়াইতে নিয়ে আসে। তখন হচ্ছে যেহেতু ওনাদের সাথে আমাদের ছোটবেলা থেকে একটা সম্পর্ক, তো ওনাদের বাসা আমাকে আবার নিয়ে আসে, বেড়াইতে আসছি। তখন যে আমি প্রথম শুনি আমার বাবার বন্ধুর মুখে যে তোর বাবার সাথে আমার এরকম এরকম কথা হয়েছে, তোকে এখন আমরা যাইতে দিব না, আমার ছেলের সাথে তোমাকে মানে বিয়ে করাই নিয়ে আসবো, এটা বলছে। তো তখন ওই সুবাদী নাম্বারটা হচ্ছে ওনার ছেলে পায়। ও তখন থেকেই একটু একটু হাই হ্যালোর মধ্যে কথাবার্তা হইতে থাকে। ওনার ছেলে আমার থেকে 3 বছর বড় ছিল। উনি তখন অলরেডি ওনার বাবার ব্যবসায় যোগ দিয়ে দিছে। তো আমাদের ভালো চলতেছিল। ওদের বাসায় বেড়ানোর পর আমি গ্রামে চলে যাই, কিন্তু আমাদের যোগাযোগটা কন্টিনিউ থাকে, সে ছেলের সাথে কন্টিনিউ থাকে। কিন্তু এটা আমার পরিবার জানতো না। আমার পরিবারের আড়ালে আমি হচ্ছে ওর সাথে ফোনে কথা বলতাম বিরামহীন ভাবে। তারপর কথা এরকম হইতে হইতে মানে আমার ইন্টার পরীক্ষা শেষ, আমি ঢাকায় আবার শিফট করি। আমি তখন হলে মিরপুরে একটা চাকরি করি, মানে একটা ফ্যামিলির সাথে ছিলাম, ব্যাচেলার হিসেবে ছিলাম। ওই চাকরির সুবাদে ওর সাথে আমার আবার কন্টিনিউ দেখা সাক্ষাৎ কথাবার্তা সবকিছু অলরেডি হইতেছে। ওর নাম ছিল রবিন। একটা সময় 2011 সালে আমার ফুপাটা মারা যায়। এখানে তো আমার বাবা অলরেডি আগে কথা দিয়ে রাখছে, কিন্তু আমার মানে বাবার বন্ধু মারা যাওয়ার পরে ওই কথার আর কোনো গুরুত্ব ছিল না আর কি আমার বাবার কাছে। একটা সময়ের পরে আমার পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। যখন বিয়ের ডেটটা পড়ে তখন আমি ওকে মানে জানাই যে আমার তো বিয়ে ঠিক হয়েছে, তোমাকে দাওয়াত দিলাম। ও তো আমার ফ্রেন্ড তখন অলরেডি, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, আমার ভালো মন্দ আমার সবকিছু আমি ওর সাথে শেয়ার। তখনও প্রেম না কখনোই আমি ওকে ওই নজরে দেখিই নেই। কিন্তু এর মাঝখান দিয়ে যখন আমি ওকে দাওয়াত দিতে গেছি, আমি বলছি যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তখন সেই রিক্সার মধ্যে সে কি কান্নাকাটি করতেছে। এটার পর আমি ওর সাথে কথা না বলে রিক্সা থেকে নেমে আমি আমার বাসায় চলে আসি। ওদিন আর কিছু বলি না। ওই রাত্রে হঠাৎ করে আমি ওকে ফোন দিচ্ছি, ও ফোন ধরতেছে না। 36 বার ফোন দেওয়ার পর ওর এক বন্ধু ফোন ধরে বলতেছে ও 6 তলা আত্মহত্যা করতে গেছে। বলে যে 8টা বছর তুমি ওর সাথে কথা বলতেছো, তুমি কি জানতা না যে ও তোমাকে পছন্দ করে? তারপরে তুমি অন্য জায়গায় কিভাবে বিয়ে বসার জন্য সবকিছু ঠিক করো। ও আমাকে অনেকভাবে ব্ল্যাকমেলিং শুরু করছে যে ও যদি এভাবে সুইসাইড করে আমরা কিন্তু তোমাকে থানায় তোমার নামে অ্যাটেম্পট টু মার্ডার দিব, যে তোমার কারণে ও আত্মহত্যা করতে গেছে। পরে একটা সময় পর আমি যে ঠিক আছে ওকে বুঝায় না, মানে ও যা বলবো আমি তা করতে রাজি। ওকে পাগলামি করতে মানা করো, ওর মানে ওর যা কিছু আছে আমি ও যেভাবে বলবো আমি সেভাবে মানবো। ওকে বলেন যে নামটা আমার সাথে একটু কথা বলতে। এভাবে তো সারা রাত কেটে গেছে, আমি টেনশনে কান্নাকাটি করতে হতে শেষ। পরে একটা সময়ের পরে ও আমাকে বলছে যে আমি ওকে বিয়ে করতে হবে। তো বলছে যে ঠিক আছে তাহলে বিয়ে করবো। তো পরে কোর্ট ম্যারেজ হয় আমাদের। আমার পরিবারে জানছে, কিন্তু আমার পরিবারে ওইভাবে মানে নেই আর কি, মানে নেই, তারা আসে নাই। তাদের খুবই মনে কষ্ট যে এইভাবে কেন করছি। আমরা তাদেরকে জানাইয়া করতাম। আমার পরিবারের বক্তব্য আগেই তো তোমাদের কথা বলা ছিল, আমি জানাই নাই বলতে আমি জানি ওই মুহূর্তে ওকে কেউ পছন্দ করতো না, মানে রাজি হইতো না। কারণ আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক করছিলাম পারিবারিক ভাবে, রবিনের থেকে ও বেটার ছিল। তো বিয়ের 1 মাস পরে আমার শাশুড়ি এসে আমাকে গ্রামে নিয়ে গেছে, তাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে ভালোই চলতেছি। এর ভিতরে আমি আবার কনসেপ্ট করি। কনসেপ্টের 1 মাস পরে আমার হলো বেবিটা নষ্ট হয়ে যায়। ওইটাকে কেন্দ্র করে ও পারিবারিক ভাবে অনেক ঝামেলা করতেছে। কারণ তো ওর আম্মু কেন আমাকে ট্রিটমেন্ট করলো না, ডাক্তারের কাছে কেন নিল না, সেজন্য মানে ওনাদের অবহেলার কারণে বাচ্চা নষ্ট হয়েছে। এবং এটা জানার পরে ও বলছে যে না আমি আর রাখবো না। ও আমাকে ওইটাকে কেন্দ্র করে ঢাকায় নিয়ে আসছি। ঢাকায় আসার পরে আমি আবার জব করা শুরু করি। ও প্রায় টাইমই দেখতাম কি আমার নিয়ে খুব অশান্তি করতো, অযথা সন্দেহ করতো, অযথা ইয়ে করতো। কিন্তু ও যে মানে অ্যাডিকশনে ছিল আমি জানতাম না। আমার বেবি আরেকটা কনসেপ্ট হয় 3 মাসের সময় হঠাৎ করে আমি দেখি কি মানে জিনিসটা আমি পাইছি। ও মান জাতীয় দ্রব্যটা নিচ্ছিল, তখন হাতে নাতে আমার হাতে ধরা পড়ে আর কি। তখন সে আমাকে এই প্রেগনেন্ট অবস্থা সে আমাকে মেরে অজ্ঞান করে ফেলছে যে মানে আমি কেন এগুলা নিয়ে ইয়ে করতেছি। তো ওইটার জন্য হচ্ছে ও আমাকে এত টর্চারিং করা শুরু করছে, মানে অশান্তির লেভেল গুলা ক্রমাগত বাড়তে থাকে। যাক তারপরও আমি সবকিছু ভালোই যাচ্ছিল, তাও ভালো যাচ্ছিল। আমি জানি যে এখন আমার হাজবেন্ড এগুলাতে আর নাই, ভালো যাচ্ছে। প্রায় 8 বছর আমি জানি যে ও আর এগুলাতে নাই, ঠিকভাবে সংসার চলতেছে, বাস ইয়ে করতেছে। ও বলতেছে যে টাকা পয়সা সমস্যা, তা আমি টুকটাক টিউশনি করতেছি, আমার সংসার চলতেছে, বাস ওটা দিয়ে মোটামুটি আমার হাত খরচ বা আমার বাচ্চার খরচটা চলে যাচ্ছে। ওকে আমি কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতেছি না সংসার খরচের জন্য, যে আমি জানি যে যদি প্রেশার করি হয়তো বা ও ওটার কারণে টেনশনে হয়তো বা কোনো নেশা নিতে পারে। এই জন্য ওকে আমি ওটার থেকে দূরে রাখার জন্য নিজেই কাজ করা শুরু করছি। তো একটা সময়ের পরে
2023-এ আবারও সেই আমার হাতের নাতে আবারও ধরা পড়ে। যখন ও আবার 2023-এ আমার হাতে যে তোমার সমস্যাটা কোন জায়গায়, যে আমি এত কিছু এতভাবে সাপোর্ট করার পরেও তুমি এটা করতেছো না, পারতেছো না সরিয়ে আসতে। 24-এর শেষের দিকে আমি ওকে রিহ্যাব থেকে ট্রিটমেন্ট পর্যন্ত নিছি। প্রায় 6.5 লাখ টাকার মতো আমি ওর পিছনে ব্যয় করছি নেশা থেকে বের করার জন্য। ওকে আমি অনেকভাবে চেষ্টা করছি, তো সুযোগ দেওয়ার পরে ও কোনোভাবে হয় না। বিগত 5টা বছর ও আমার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা কোনো কিছু দিচ্ছে না। এই 5 বছর আমি টানতেছি, খাবারের একটা স্টল দিছি, ওটা থেকে আমার কি আর্নিং আসতেছে। যখন দেখি যে ওর ব্যবসা থেকে ও টাকা বের করে আমাকে দিতে পারছে না, আমি বিভিন্নভাবে সংসারে অভাব ভোগ করতেছি, তখন আমি নিজেই খাবারের স্টল দিই। বর্তমানে কন্ডিশন হচ্ছে সে 10.5 লাখ টাকার ঋণ, সব অত্যাচার সহ্য করার পরেও তাকে আমি আবার নতুন করে দাঁড় করানোর জন্য আসছি। ভোর 4:30টা থেকে আমি কাজ করা শুরু করে রাত 12টা পর্যন্ত। তারপরেও সে আমাকে বেধুর গালাগালি যখন মন চায়, এনি টাইম, কোনো কারণ ছাড়াই। আমার খুবই খারাপ লাগে। কি বলবো, আসলে ও আমার জীবনে জীবিত থেকেও আসলে মৃত। কারণ একজন নেশাখোর স্বামী থাকার চাইতে স্বামী না থাকা সর্ব উত্তম আমি মনে করি। কারণ একজন মৃত স্বামী, যখন স্বামী মারা যায় তখন একটা সান্ত্বনা থাকে যে আমার স্বামী নাই, মারা গেছে, সে দুনিয়াতে নাই। কিন্তু দুনিয়াতে থাকার পরও তার কাছ থেকে অত্যাচার, নির্যাতন আসলে এগুলো নেওয়া যায় না কোনো কারণ ছাড়াই। কারণ নেশাখোরদের কোনো কারণ লাগে না। আমার বাচ্চাটাকে পর্যন্ত সে অত্যাচার করে। আমি বুঝলাম যে হ্যাঁ, আমাকে তার ভালো লাগে না, ঠিক আছে। এরকম করার পরে সারাদিন কাজ করার পরে যখন আমি রাতে ঘুমাইতে যাই, সে তখন পর্যন্ত আমাকে বলে যে আমি খাটে শুইতে পারবো না, আমার বাচ্চা খাটে শুইতে পারবে না, তার শরীরের সাথে টাচ রাখতে পারবে না। কেন? আমাদের অন্যায়কে ভালো লাগে না, তোমাদেরকে ভালো লাগে না, নিজের সন্তানের প্রতিও মায়া নাই। সে নেয়ার জন্য সে সবকিছু করতে রাজি, সবকিছু। সে একমাত্র এখন একটাই বাকি রাখছে আমাকে। সে অন্য পুরুষের সাথে আমাকে শোয়ায় না। সে বাবা বলতেছে যে তোকে আমি পিক করা বাকি আছে, আমার তোকে আমি বিক পর্যন্ত করবো, এরকম বলতেছে। আমার টাকার দরকার, আমার তোকে কোনো প্রয়োজন নাই। আজকে 13টা বছর আমার সংসারকে দিয়ে, এই সংসার আমি একতরফা করে গেছি। এই সংসারে বাজার আমি দিছি, সবকিছু আমি বহন করছি। আমি পুরুষ, আমি মহিলা, আমার জীবন, আমি হাজবেন্ড, আমি স্ত্রী। তার কাছ থেকে একটু ভালোবাসা, কোনো মায়া, কোনো কিচ্ছু আমি পাই না, কোনো সহানুভূতি আমি পাই নাই। এটা আমাকে অনেকে প্রশ্ন করছে, আমার পরিবার থেকে প্রশ্ন করছে, কেন তুমি 13 বছর সহ্য করছো, এখন ছেড়ে দাও না। আমি বলছি আমি ছেড়ে দিয়ে আমি কই যাব, কার কাছে যাব? যে আসবে, আমি যদি নতুন কাউকে গ্রহণ করি, সে যে ভালো হবে তারও তো কোনো গ্যারান্টি নাই। আমার জীবনে যদি নতুন কেউ আসে, সে কি আমার বাচ্চার জন্য নতুন বাবা হিসেবে আসবে বা আদর করবে না তো। সেজন্য আমি আমার বাচ্চাটাকে তার পিতা থেকে আলাদা করতে আমি চাই না, তার শৈশবটা আমি নষ্ট করতে চাই না, বিধায় আমি এভাবে কষ্টে আমার জীবনটা পার করে দিছি। কিন্তু দিন শেষে একটা কথা আমি বলবো, আমি তোমাকে যে সহযোগিতা করেছি বা তোমাকে যে ভালোবাসাটা আমি দিয়েছি, তারপরেও আমি তোমাকে তোমার ভবিষ্যতের জন্য, তোমার ব্যবসার জন্য, মান সম্মান বাঁচানোর জন্য আমি তোমাকে সবকিছু করে দিছি, এখনো করে যাচ্ছি। তারপরেও তুমি সেই তোমার বউ, বাচ্চা, সবাইকে তুমি এভাবে ধূলিসাৎ করে দিচ্ছ। তোমার এতটুকু পরিমাণে কষ্ট লাগছে, একটু বিবেচনা করতেছে না যে আমরা মানুষ, দিন শেষে আমাদেরও খারাপ লাগে। আমাদের পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নাই, কিন্তু তোমার পৃথিবীতে আমাদের কোনো জায়গা নাই। আমার বাচ্চা এবং আমার কোনো জায়গায় নাই তোমার জীবনে। এর চাইতে কষ্টের আর কিচ্ছু নাই। তুমি যদি শুধুমাত্র আমার বাচ্চাটাকে ভালোবাসতা, তাহলে আমি তোমাকে সারা জীবন এভাবে খাইটা খাওয়াইতাম। কিন্তু এখন দিন শেষে দেখতেছি যে তুমি আমার বাচ্চা বা আমার কথা চিন্তাই করতেছো না। আমাদের বাচ্চাকে তুমি কত স্বপ্ন দেখছিলাম না দুজনে মিলে, ওই স্বপ্নের কথা তুমি ভুলে গেছো, তুমি সবকিছু ভুলে গেছো। কি হবে? আমার সরকারের কাছে আমি অনেকবার মাদক দ্রব্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা কেউ যদি আমার ভিডিওটা দেখেন, আমাদের মতো এরকম অসংখ্য নারী আছে যে যারা এরকম শেষ হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে এগুলা মাদক দিয়ে যা কিছু করার দরকার আপনারা করেন। এইভাবে পরিবারগুলো বাঁচান, মা এবং সন্তানদেরকে আপনারা বাঁচান এরকম।